প্রথম ম্যাটার কি জিনিস? ম্যাটার হচ্ছে এমন একটা জিনিস যেটা কিছুটা স্পেস দখল করে থাকে, যার একটা ভর আছে মাস, আর যেটা যে কোনো একটা সেন্স দিয়ে বুঝতে পারি। সেন্স বলতে আমাদের বললাম যে কোনো একটা জিনিসকে ছুঁলাম, ধর সাপোজ কোনো একটা সলিড জিনিসকে ছুলে কি হবে, বডিতে জিনিসটা মনে হবে না হার্ড, স্পঞ্জকে ছুলে মনে হবে যেন সফট, এই ধরনের জিনিস যার একটা গন্ধ পাওয়া যাবে, এই জিনিসগুলোকে বলছি সেন্স। তার মানে হচ্ছে এনিথিং দ্যাট অকুপাই স্পেস, দ্যাট হ্যাজ এ মাস and can be perceived by our senses, that's called matter. যেমন কিছু আমি এক্সাম্পল দিয়েছি, দেখো মিল্ক, কোক, পেন, বেলুন, এয়ার, বুকস, hot air balloon, pen, anything whatever we are seeing, that's called matter. Okay, now composition of matter. ম্যাটার এর মধ্যে কি কি জিনিস থাকে, কোন একটা যে কোনো জিনিস যা দেখি তার মধ্যে কি কি থাকে, অ্যাটম, মলিকিউল আর আয়ন, এই জিনিসগুলো নিয়ে একটা ম্যাটার তৈরি করা হয়। অ্যাটম জিনিসটা কি? ছোট পার্টিকেল, একদম ক্ষুদ্রতম, স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট দ্যাট টেক পার্ট ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন, দ্যাট কল্ড অ্যাটম। তাহলে স্মলেস্ট পার্টিকেল, সবথেকে ছোট্ট পার্টিকেলটা কোন একটা অবজেক্টের মধ্যে যেটা কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন। আর মলিকিউল কোনগুলো? এইরকম স্মলেস্ট পার্টিকেলগুলো যখন যোগ হচ্ছে হয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবস্টেন্স এক্সিস্টেন্স তৈরি করছে, তার সেটা বলছি মলিকিউল। ঠিক আছে, এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে, মানে এর মধ্যে কোনো চার্জ থাকে না, না পজিটিভ না নেগেটিভ, এরকম কোনো চার্জ থাকে না, একসঙ্গে সব থাকে। এক্সাম্পল হচ্ছে O2, CO2, H2O, এই ধরনের জিনিস, মানে দু রকমের, যেমন O আর O যোগ হয়ে কত কি হলো, O2 হলো। যখন অ্যাটম করছিলাম, অ্যাটমে দেখলাম এরা হচ্ছে শুধু একটা O পার্টিকেল নিয়ে তৈরি, কিন্তু যখন মলিকিউল হলো দুটো O নিয়ে তৈরি হয়ে গেল O2, এই ধরনের জিনিস। আর যখন আয়ন বলবো, এর মধ্যে পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকবে। An atom or a group of atoms that has a charge due to loss or gain of electron, যদি ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন নেয় তখন তার মধ্যে পজিটিভ বা নেগেটিভ, তার মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, সেখানে একটা পজিটিভ চার্জ পায়, ইলেকট্রন নেওয়া মানে সেখানে নেগেটিভ চার্জ তৈরি হয়। যদি একটা ইলেকট্রন নেয় তাহলে একটা প্লাস হবে, দুটো ইলেকট্রন নিলে দুটো প্লাস, তিনটে ইলেকট্রন নিলে তিনটে প্লাস। কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন সোডিয়াম। সোডিয়ামের মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন শেষকে 11টা আছে, একে যদি ভাঙি 2 আটায়, তাহলে শেষ কক্ষে কটা আছে ইলেকট্রন? একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রনকে দিয়ে দিলে তৈরি হয়ে যাবে Na+, ঠিক আছে, এই ধরনের জিনিস। ঠিক সেরকমই ক্লোরিন কটা আছে? 17টা, 2 8 আর 7, এটা যেহেতু 7 আছে একটা নেবে, মিলে তৈরি হবে Cl-, তোমরা পরে আস্তে আস্তে বুঝবে। তাহলে আপাতত জেনে রাখো যে Na+, বেরিলিয়াম -2+, অ্যালুমিনিয়াম 3+, বা ক্লোরিন -, নাইট্রোজেন -, এইগুলো সমস্ত হচ্ছে আয়ন। তার মানে অ্যাটম হচ্ছে তার স্মলেস্ট পার্টিকেল, মলিকিউল হচ্ছে অ্যাটম গুলোকে নিয়ে তৈরি হচ্ছে, আর আয়ন হচ্ছে যার মধ্যে পজিটিভ নেগেটিভ এই ধরনের কোনো চার্জ থাকছে, সেগুলোকে বলছি আমরা আয়ন। ক্লিয়ার? নাও ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ম্যাটারকে জেনারেলি কত ভাগে ভাগ করা যায়? যদি আমরা ফিজিক্যাল ক্লাসিফিকেশনের কথা বলি, সেখানে দেখব তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, সলিড, লিকুইড এন্ড গ্যাস। যে কোনো একটা অবজেক্ট, যেমন আইস, তার কি সলিড কন্ডিশন, তাকে যদি আমি গরম করি, হিট দিই, সেখান থেকে কি তৈরি হয়? লিকুইড ওয়াটার তৈরি হয়। সেটাকে আরো হিট দিয়ে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশিতে নিয়ে যায় তখন সেটা গ্যাসে বাষ্প বা বাষ্প হয়ে উড়ে যায়। তো এই তিনটে হলো ফিজিক্যাল ক্লাসিফিকেশন। সেরকম যদি কেমিক্যাল ক্লাসিফিকেশনের কথা যায়, সেখানে কি আছে? মিক্সচার, পিওর সাবস্টেন্স। মিক্সচার মানে কি? যার মধ্যে দুটো তিন রকমের জিনিস থাকে। আর পিওর সাবস্টেন্স হচ্ছে শুধুমাত্র এক রকমের জিনিস নিয়ে তৈরি। মিক্সচার আবার দুভাগে ভাগ করা যায়, হোমোজেনাস, হেটেরোজেনাস। আবার পিওর সাবস্টেন্সকে দুভাগে, কম্পাউন্ড আর এলিমেন্টস। কম্পাউন্ডসের মধ্যে ইনঅর্গানিক, অর্গানিক আর অনঅর্গানিক। এইগুলো তোমাদের সিলেবাসে নাই, এখন তোমাদের সিলেবাসে আছে অনলি ফিজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে ফিজিক্যাল ক্লাসিফিকেশনটা আমাকে ভালো করে জানতে হবে। এর মধ্যে তিনটে পার্ট থাকে, সলিড, লিকুইড আর গ্যাস। ওকে, নেক্সট আসো, এদের যে ফিজিক্যাল ক্লাসিফিকেশনটা বললাম, তাদেরকে যদি কম্পেয়ার করা হয় তাহলে কি কি পাওয়া যায়? মেইনলি সলিড বলতে কি বোঝায়? কোন একটা জিনিস যেটা খুব শক্ত, শক্ত মানে তার মধ্যে যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলো একে অপরের খুব কাছাকাছি আছে, মানে ক্লোজলি প্যাকড এন্ড হ্যাভ অ্যান অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট। তার মানে যদি এই পার্টিকেল গুলো পরস্পরের খুব কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা খুব বেশি হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা হচ্ছে
যে কোনো অবজেক্ট যখন দুটো খুব পার্টিকেল কাছাকাছি অবস্থান করে তখন এদের মানটা খুব আস্তে আস্তে বাড়তে থাকে, আর এই মানটা বাড়া মানে জিনিসটা শক্ত হয়। লিকুইডের ক্ষেত্রে এটা লুজলি প্যাকড হয়, খুব একটু দূর দূর হয়ে অবস্থান করে, আর এখানে কোনো অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট থাকে না। ছবিতে দেখতে পাচ্ছ যেমন যেখানে খুশির আঁকা থাকতে পারে। ঠিক আছে, এক সেকেন্ড দেখাচ্ছি আমি, দাঁড়াও। এক সেকেন্ড, না ক্লিয়ার হয়ে যাবে আরো সুন্দরভাবে। একটু আমাকে আমরা এখন আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা যাচ্ছি ফিজিক্যাল ক্লাসিফিকেশন। তো যখন ফিজিক্যাল ক্লাসিফিকেশন করতে গেলাম তখন সেখানে অ্যাপ্লাই হলো এখানে দেখতে হবে যে প্রতিটা অবজেক্ট এই যে দেখো এগুলো সব কি একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে এবং পরস্পর খুব কাছাকাছি অবস্থান করছে। তাহলে যদি এরা খুব কাছাকাছি অবস্থান করে তাহলে তারা ক্লোজলি প্যাকড অবস্থায় আছে এবং তারা অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাকভাবে সাজানো আছে। তাহলে এরকম ঠিকঠাকভাবে যদি সাজানো থাকে তাহলে এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা খুব বেশি হয়ে যায়, যে কারণে এরা সলিডে পরিণত হয়ে যায়। আর লিকুইড হলে এদের কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট নাই এবং এরা পরস্পর থেকে অনেক দূরে আছে, দেখাই যাচ্ছে এদের ডিসটেন্স অনেকটা দূরে আছে, যার ফলে কি হয় এদের মধ্যে অতটা অ্যাট্রাকশন ফোর্সটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স অতটা বেশি হয় না, যে কারণে এটা লিকুইড কন্ডিশন থাকে। আর গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে অবস্থান করে, যার ফলে কি হয় যে এটা অনেকটা অনেক বেশি লুজ থাকে, যে কারণে এটা গ্যাস কন্ডিশনে থাকে। গ্যাসকে খুব সহজেই এক্সপ্যান্ড করা যায়, এটাই হলো তার কারণ। কিন্তু কি সলিডকে অত তাড়াতাড়ি এক্সপ্যান্ড করা যায় না। লিকুইডকে সলিডের থেকে একটু বেশি এক্সপ্যান্ড করা যায়, কিন্তু গ্যাসকে সব থেকে বেশি। একটা জেনারেল গ্যাস যদি গ্যাস সিলিন্ডার থেকে লিক করে তাহলে সেটা অনেকটা দূর অবধি বন্ধ হয়ে যায়। তার কারণ কি? কারণটা হচ্ছে জাস্ট সেটা রুম টেম্পারেচারে এসি এতটা বেশি এক্সপ্যান্ড হয় যে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে যায়। তাহলে এর থেকে আমি কি ক্লিয়ার বুঝতে পারলাম যে যদি পার্টিকেল গুলো পরস্পর থেকে দূরে অবস্থান করে, মানে এদের মাঝে ডিসটেন্স যদি খুব বেশি হয়, মাঝে ডিসটেন্স বেশি হওয়ার অর্থ হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা কম হয়ে যাওয়া, আর এই অ্যাট্রাকশন ফোর্স কম হয়ে গেলে সেটা হয়ে যায় গ্যাস, একটু বেশি হলে লিকুইড, আর যদি খুব বেশি হয় তখন হয় সলিড। হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট বলছে ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে এখানে বলতে পারছি, সেকেন্ড, তার মানে যদি পার্টিকেল গুলো খুব কাছাকাছি অনুযায়ী অবস্থান করে তার মানে তারা ভেরি স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন ফিল করবে। এই মতো যেটা বললাম, লিকুইডের ক্ষেত্রে একটু দূরে, তাই এটা ভেরি স্ট্রং হলো না, অনলি স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন। আর এর ক্ষেত্রে উইক ফোর্স অফ অ্যাট্রাকশন হলো। নাম্বার 3, মোশন অফ পার্টিকেলস। যখন একটা সলিডের ক্ষেত্রে একটা সলিড জিনিসকে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা, একটা লোহার চাং তাকে যদি হাতুড়ি দিয়ে আঘাত করি তাহলে দেখবো জিনিসটা ভাইব্রেট হচ্ছে অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট। সেটা ভাইব্রেট হতে পারছে, তার কেন? কারণ ওইটাই যে ফোর্সটা তার খুব বেশি আছে, সে সহজে ছেড়ে বেরিয়ে যাচ্ছে না। কিন্তু যদি লিকুইডের ক্ষেত্রে বলি তাহলে কি হবে, একটা জল আছে, ধরো একটা বাটিতে জল নেওয়া হলো, একটা বালতিতে জল নেওয়া হলো, বালতিতে জল নিয়ে যদি হাতে করে জলটা চাপে দেওয়া হয় তাহলে কি দেখবো জলটা দুদিকে সরে গেল। তার মানে এখানে ফোর্সটা কম আছে তাই জলটা সরে যেতে পারছে, কিন্তু সলিডের ক্ষেত্রে এই অ্যাট্রাকশন ফোর্সটা বেশি, যে কারণে এরা সরতে পারলো না, তাই ভাইব্রেট হলো। কিন্তু জলের ক্ষেত্রে এরা সরে যেতে পারলো। আর গ্যাসের ক্ষেত্রে তো কোনো গল্পই নেই, ও এমনিতেই সরে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস ক্লিয়ার। এরপর দেখবো নেক্সট, আচ্ছা এবার হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে যদি কোন একটা অবজেক্ট, কাইনেটিক এনার্জি মানে আমরা জেনারেলি কি জানি, তার ফর্মুলা কি হয়, হাফ অফ এম ভি স্কয়ার। কাইনেটিক এনার্জি ফর্মুলা হয় হাফ অফ এম ইনটু ভি স্কয়ার। তো ভি মানে এখানে হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেল। তাহলে যদি কোনো পার্টিকেলের ভেলোসিটি বেশি হয় তাহলে তার কাইনেটিক এনার্জিটাও বেশি হবে। তাহলে একটা সলিডের ক্ষেত্রে যে অবজেক্টটা, তার ক্ষেত্রে আমি দেখলাম তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি। অ্যাট্রাকশন ফোর্স বেশি হওয়ার কারণে তারা খুব সহজে একে অপরের থেকে দূরে যেতে পারছেন না। তার মানে কি, তার মানে তার ক্ষেত্রে পার্টিকেলগুলোর ভেলোসিটি নাই।
তাহলে যদি ভেলোসিটি নাই বা খুব কম হয় তার ক্ষেত্রে কি হবে, সেটা লো কাইনেটিক এনার্জি দেখাবে। আর যদি সামান্য সরে যায় বা যদি কম ভেলোসিটি হয় সেক্ষেত্রে কি মডারেট কাইনেটিক এনার্জি, মানে একটু বেশি কাইনেটিক এনার্জি। আর গ্যাসের ক্ষেত্রে খুব ইজিলি খুব তাড়াতাড়ি অনেক দূরে চলে যাবে, তার মানে এক্ষেত্রে ভেলোসিটি বেশি, তাই একে আমরা বলবো হাই কাইনেটিক এনার্জি। বুঝা গেল এই তিনটে জিনিস। তার মানে মোশন অফ এ পার্টিকেল হলো কাইনেটিক এনার্জি, ফোর্স আর পার্টিকেলের যে স্ট্রাকচার, এই চারটে দিক থেকে আমরা এগুলোকে সব আলাদা আলাদা করতে পারলাম। ওকে, আচ্ছা এবার নেক্সট কি দেখবো, দেখো ঠিক আছে। এবারে এই যে আমরা সলিড লিকুইড বললাম, লিকুইড আর গ্যাস বলছি, এদের যদি পার্থক্য বানাতে হয়, এদের যদি কম্পারিজন করতে হয়, তাহলে এখানে কম্পারিজন করা যায় কয়েকটা জিনিসের উপর বেস করে, কয়েকটা প্রপার্টিজ, যেমন মাস, তার কোনটার কত ভর আছে, মাস কি, শেপটা কি, কেমন শেপ আছে, কেমন ভলিউম, কেমন ডেনসিটি, তার রিজিডিটি কি, ডিফিউশন কি, এইগুলোর উপর বেস করে তৈরি করতে পারি। যদি মাস বলা হয়, ঠিক আছে, তাহলে একটা সলিডের ক্ষেত্রে মাস কি হয়, নির্দিষ্ট মাস আছে, তো ডেফিনিট মাস। লিকুইডের ক্ষেত্রে তাই ডেফিনিট মাস, আবার গ্যাসের ক্ষেত্রে, এদের তিনজনের ক্ষেত্রে মাসটা কিন্তু একটা স্থির নির্দিষ্ট মাস আছে, কারণ মাসটা নির্দিষ্ট। এদের ক্ষেত্রে ভলিউম চেঞ্জ হতে পারে কিন্তু শেপটা চেঞ্জ হতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে মাসটা সেম থাকে। 2 নাম্বার শেপ, সলিডের জন্য একটা ডেফিনিট শেপ থাকবে, একটা নির্দিষ্ট শেপ থাকবে, একটা ইট তার একটা নির্দিষ্ট শেপ, একটা বক্স একটা নির্দিষ্ট শেপ। কিন্তু যখন লিকুইডে যাব, একটা লিকুইড এক গ্লাস জল নিয়ে, এক গ্লাস জলকে যদি বোতলে ঢালি তাহলে সেটা বোতলের মতো শেপ নেবে, বাটিতে ঢালি বাটিতে মাটির মতো শেপ নেবে। তার মানে আমার লিকুইডে কোনো নির্দিষ্ট শেপ নাই, কিন্তু তার একটা মাসটা কিন্তু নির্দিষ্ট। সেরকম গ্যাসেরও তার নির্দিষ্ট শেপ নাই, গ্যাসটাকেও যদি গ্যাস জারে রাখি তাহলে একরকম শেপ হবে, গ্লাসটাকে যদি একটা কোনো টিউবের মধ্যে ঢুকিয়ে দিই গ্যাসটাকে, তাহলেও তার একটা আলাদা শেপ হয়ে যাবে। তার মানে গ্যাসের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট শেপ নাই। তাহলে শেপ কার আছে, অনলি ফর সলিড। লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শেপ নাই। এবার যদি ভলিউমের জন্য বলি, তাহলে সলিডের ক্ষেত্রে একটা ডেফিনিট ভলিউম আছে, সলিডের নির্দিষ্ট ভলিউম আছে, লিকুইডেরও ভলিউম আছে। 1 লিটার তেল নিলাম, 1 লিটার তেলকে নিয়ে যদি একটা বোতলে ঢালি সেটা 1 লিটারই থাকবে, 1 লিটার তেলকে নিয়ে যদি একটা গামলায় ঢালি সেটাও 1 লিটারই থাকবে। তার মানে কি, তার মানে লিকুইডেরও একটা নির্দিষ্ট শেপ আছে, সলিডেরও নির্দিষ্ট শেপ আছে। লিকুইডের ক্ষেত্রে নির্দিষ্ট শেপ নাই, সলিডের ক্ষেত্রে নির্দিষ্ট শেপ আছে, কিন্তু লিকুইড সলিড দুটোর ক্ষেত্রে নির্দিষ্ট ভলিউম আছে। কিন্তু গ্যাস যদি বলি তাহলে তার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভলিউম থাকবে না, সেটা ডিপেন্ড করবে কি কন্টেনারে রেখেছি তার ভলিউমের উপর। সেজন্য আমাদের গ্যাস সিলিন্ডার, বাড়িতে যে গ্যাস সিলিন্ডারে গ্যাস দিয়ে যায় সেখানে লেখা থাকে এত কেজি গ্যাস। আমরা যখন তেল আনতে যাই লেখা থাকে 1 লিটার প্যাকেটের গায়ে, কিন্তু গ্যাস সিলিন্ডারের গায়ে কিন্তু কত লিটার লেখা থাকে না, সেখানে লেখা থাকে কত কেজি। এটাই হলো তার কারণ, কারণ গ্যাসকে আমরা লিটার দিয়ে বলতে পারবো না, কারণ গ্যাসটাকে যখন যে পাত্রে রাখবো গ্যাসটা তখন সেই পাত্রের আকার নেবে। ঠিক আছে, so বলছে they don't have a definite volume and fill the container completely, have the volume of the container only, সেটা কন্টেনারের ভলিউম অবস্থান করছে। এবার ডেনসিটি, সলিডের বললাম ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাহলে ফোর্স কেন বেশি হলো, কারণ তার ইন্টারমলিকুলার স্পেসটা খুব ছোট তাই। ঠিক আছে, এবার ইন্টারমলিকুলার স্পেস যদি খুব ছোট হয় তার মানে সে কি হবে, প্রত্যেকটা পার্টিকেল কি একে অপরের গায়ে গায়ে অবস্থান করবে, আর গায়ে গায়ে অবস্থান করে আমরা জিনিসটা বেশি ঘন হবে, তাহলে তার ডেনসিটিটা বেশি হবে। ডেনসিটি হচ্ছে ঘনত্ব, তাহলে ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। তার মানে ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তার মানে যার ভলিউম যত কম হবে তার ডেনসিটি তত বেশি হবে। তাহলে যদি অবজেক্টগুলো খুব কাছাকাছি থাকে তাহলে তার ভলিউমটা কম হয়ে যাবে, তার মানে তার ডেনসিটিটা বেশি হয়ে যাবে। তো ডেনসিটির জন্য আমরা এখানে বলতে পারি ডেনসিটি ডি সমান মাস বাই ভলিউম। তাহলে দেখো এখানে অবজেক্টগুলো যদি কাছাকাছি অবস্থান করে তার মানে তার কি হবে, আয়তনটা কমে যাবে। তো যদি ধরলাম 10টা যখন গোল গোল জিনিস আছে, এই সব জিনিসগুলোকে আমি যদি খুব কাছাকাছি রাখি তাহলে কি, তাহলে সেটা এইটুকু জায়গার মধ্যে ঢুকে যাবে, তার মানে তার আয়তনটা কমে যাবে। আর যদি এদিকে যদি ছাড়িয়ে রাখি গ্যাসের ক্ষেত্রে তাহলে বড় জায়গা জুড়ে থাকবে। তাহলে কি, তাহলে গ্যাসের ক্ষেত্রে আমার ডেনসিটিটা সবথেকে কম হবে, আর সলিডের ক্ষেত্রে সবথেকে বেশি হবে, আর লিকুইডের জন্য হবে কি মডারেট হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো রিজিডিটি। রিজিডিটি কি, কোনো একটা পার্টিকেল কতটা শক্ত সে
তাকে তার পজিশন থেকে সরানোর চেষ্টা করলে সে আমার সরানোর এগেইনস্টে কতটা ফোর্স দিতে পারছে এটা থেকেই পাওয়া যায় রিজিডিটি কনসেপ্ট। যেমন একটা লোহাকে কত সহজে বাঁকানো যায় না, কিন্তু জলকে ইজিলি তার দিক মুভ করানো যায়। গ্যাসের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নেই, ওই এমনি সবসময় ছড়িয়ে যাবে এদিক ওদিক। তার মানে সলিড কি হাইলি রিজিড, পার্টিকেল ইন সলিড ক্যান ভাইব্রেট অনলি অ্যাবাউট দেয়ার মিন পজিশন। সেজন্যই বলেছিলাম প্রথমে যখন ভাইব্রেশনের কেসটা হয়েছিল যে একটা পয়েন্টের রেসপেক্টে ভাইব্রেট করে, ওটাই বলছি ক্যান ভাইব্রেট অনলি অ্যাবাউট দেয়ার মিন পজিশন। আর লিকুইড তো লেস রিজিড হবে, আর গ্যাসের কোনো রিজিডিটি নাই, গ্যাস যে কোনো দিকে যেমন করে খুশি যেতে পারে। এবার ডিফিউশন, তো সলিডের ক্ষেত্রে কোনো ডিফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই, লিকুইড স্লাইডলি ডিফিউজেবল, আর গ্যাস কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে চারদিকে, তাহলে গ্যাস কি হচ্ছে হাইলি ডিফিউজেবল। ঠিক আছে, আচ্ছা এবারে যদি যদি বলি সারফেস এরিয়া, তাহলে এর ক্ষেত্রে সারফেসটা কি ফ্রি সারফেস। ঠিক আছে, তাহলে ফ্রি সারফেস কি বিকজ অফ দ্যাট ডেফিনেট শেপ সলিড ক্যান হ্যাভ ফ্রি সারফেস এখানে। আচ্ছা লিকুইডের ক্ষেত্রে অনলি ওয়ান আপার ফ্রি সারফেস, কারণ যে কোনো একটা যদি যে কোনো জলের তলের কথা চিন্তা করে, ধরলাম এটা একটা বাটি, এর মধ্যে জল আছে, এর মধ্যে আমি জল রেখেছি, তাহলে এর ক্ষেত্রে সারফেস কোনটা, এটা হচ্ছে আমার সারফেস আপার সারফেস, তাহলে এর ক্ষেত্রে কি একটা সারফেস। ঠিক আছে, আচ্ছা আর তো গ্যাসের ক্ষেত্রে কোনো সারফেস নেই, কারণ গ্যাসকে তো যেখানেই রাখবো সেদিকেই চারদিকেই চলে যাবে সে। তাহলে জলের ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে একটা সারফেস থাকবে এবং সেটা হবে তার আপার সারফেসটা ফ্রি থাকবে, কিন্তু নিচের সারফেসটা ফ্রি থাকবে না। ঠিক আছে, লিখে নাও, সলিডের কিন্তু যে কোনো সংখ্যক ফ্রি সারফেস থাকবে, কিন্তু লিকুইডের কেবলমাত্র একটাই ফ্রি সারফেস থাকবে, আর গ্যাসের কোনো ফ্রি নির্দিষ্ট কোনো ফ্রি সারফেস থাকবে না। ওকে, এবার নেক্সট ইন্টারপার্টিকেল স্পেস। ঠিক আছে, তার মানে এই যে একটু আগে বলছিলাম যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা কম বেশি, তাহলে যদি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি হয় তো আমরা তাই ইন্টারপার্টিকেল স্পেস বেশি, মানে এখানে দুটো পার্টিকেলের মাঝের ডিসটেন্সটা বেশি হবে। আবার যদি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়ে যায় তাহলে ইন্টারপার্টিকেল স্পেসটা কম হবে, কেন, কারণ অবজেক্ট দুটো খুব কাছাকাছি অবস্থান করবে। মানে এই এখানে যদি দেখানো যায় তাহলে দেখবে যে এই একটা যদি মলিকুল হয়, এই একটা যদি পার্টিকেল হয় এবং এদের মাঝে ডিসটেন্স যদি এটা হয়, তো এই ডিসটেন্সটাকে আমি কি কি বলতে পারি, ইন্টারপার্টিকেল স্পেস বলতে পারি এই মাঝের ডিসটেন্সটা। দেখাচ্ছি আমি গ্রিন করে দেখাচ্ছি, হ্যাঁ, এই যে মাঝের ডিসটেন্স, এই মাঝের ডিসটেন্সটাকে আমি বলবো তখন ইন্টারপার্টিকেল স্পেস। ওকে, ইন্টারপার্টিকেল অ্যাট্রাকশন হয়ে গেল একটু আগে, যে যদি ইন্টারপার্টিকেল স্পেসটা যদি কম হয় তাহলে অ্যাট্রাকশন বেশি হবে, যদি স্পেসটা বড় হয় তাহলে অ্যাট্রাকশন কম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কাইনেটিক এনার্জিও তাই, যদি অবজেক্ট যদি বেশি মুভ করে, যেমন গ্যাস পার্টিকেল ক্ষেত্রে এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বেশি হবে, সলিডের ক্ষেত্রে পার্টিকেলগুলো মুভ করতে পারছে না, এর জন্য কাইনেটিক এনার্জি খুবই কম, না এর সমান। ওকে, তাহলে এবারে কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি একটা গ্যাসকে হিট করতে হেল্প করে। একটা আমি গ্যাস সিলিন্ডারের কথা আবার এক্সাম্পলে বলছি, যে একটা গ্যাস সিলিন্ডারকে জেনারেলি বলা হয় যে বাসের মধ্যে নিয়ে যাওয়া যাবে না, বা এমনি 4 চাকা গাড়িতে গ্যাস সিলিন্ডারকে নিয়ে যাওয়া যাবে না। তার কারণটা কি, নর্মাল ওই সব ওই গাড়ির ডিকিতে মধ্যে ভরে নিয়ে যাওয়া যায় না, উঠতে তুলা ওখানে মানে তুলতে দেয় না ওখানে। অ্যাকচুয়ালি তার কারণটা কি হয়, কারণটা হচ্ছে যে এই যে বাস বা গাড়ি যখন যায় এদের ক্ষেত্রে খুব বেশি জার্কিং হয়, তো এদের যখন জার্কিং হয় তার ফলে কি হয়, এই যে গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস পার্টিকেল গুলো বারবার একে অপরের গায়ে ধাক্কা খেতে থাকে, এর ফলে এদের কাইনেটিক এনার্জিটা বাড়তে থাকে, এবং এই কাইনেটিক এনার্জি বাড়ে এবং কাইনেটিক এনার্জিটা কি হয়, এটা একসময় হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাহলে যদি গ্যাস সিলিন্ডারের ভেতরের হিটটা বেশি হয়ে যায় তার মানে তার টেম্পারেচারটা বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে গেলে সিলিন্ডার ব্লাস্ট করতে পারে, সেই জন্যই বলা হয় যে বাসের মধ্যে গ্যাস সিলিন্ডার তোলা যাবে। ঠিক আছে, কারণটা বোঝা গেল, অবশ্যই ভর্তি গ্যাস সিলিন্ডার, ফাঁকা গ্যাস সিলিন্ডার নয়। আচ্ছা নেক্সট দেখো এবার,
স্টেটস অফ ম্যাটারে একে অপরের মধ্যে কিভাবে চেঞ্জ করে এই চেঞ্জটা আমরা এখানে দেখব। হ্যাঁ, বলছে যে ধরো সাপোজ বলি একটা আইস কিউব, একে যদি আমরা গরম করি তাহলে কি হয়, জলে পরিণত হয়ে যায়। জলটাকে আরো গরম করতে গরম করতে করতে এক সময় কি ওটা বাষ্প হয়ে যাবে, ভেপার হয়ে যাবে। তাহলে আমার আইস কি ছিল, সলিড, সলিড থেকে কি হলো লিকুইড, লিকুইড থেকে হলো গ্যাস। আবার সেই গ্যাসটাকে যদি কনডেনসেশন করা হয়, মানে গ্যাসটাকে যদি ঠান্ডা কোনো জিনিসের সংস্পর্শে নিয়ে যাওয়া হয়, সেটা আবার লিকুইডে পরিণত হয়ে যায়। আবার লিকুইডটাকে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে দিলে আবার সেটা সলিডে পরিণত হয়ে যাবে, তাই তো? এটা হয়। তো এই যে সিস্টেম, এই সিস্টেমটা কি বলছি, ইন্টারকনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার। আচ্ছা, তার মানে আচ্ছা ডেফিনেশনটা এখান থেকে তোমরা লিখে নেবে। তাহলে কিভাবে এরা একে অপরের চেঞ্জ হচ্ছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে এরা চেঞ্জ করা যাচ্ছে একটা স্টেট থেকে অপর স্টেটে বাই অ্যাপ্লাইং টেম্পারেচার অর প্রেসার হবে। হ্যাঁ, প্রেসারটা এখানে আছে দেখো, টেম্পারেচার অর প্রেসার। তাহলে বাই অ্যাপ্লাইং টেম্পারেচার অর প্রেসার, মনে রাখবে এটা, যে বাই অ্যাপ্লাইং টেম্পারেচার অর প্রেসার উই ক্যান চেঞ্জ another state to one state to another state. তো এবারে এই যে সলিড থেকে যখন লিকুইডে কনভার্ট করছি, এই সলিড থেকে লিকুইডে কনভার্ট করার যে প্রসেস, এই প্রসেসটার নাম হচ্ছে মেল্টিং। কারণ একটা বরফ আছে, ধরো তোমাদেরকে দেখাই, এখানে আমরা ধরো বরফ নিচ্ছি, যাই হোক। তাহলে যখন আইস নেওয়া হচ্ছে, সাপোজ এখানে দেখাচ্ছি এক টুকরো আইস নিলাম, এই আইসটা টেম্পারেচার ধরলাম সাপোজ -10°C। তাহলে এই -10°C যখন আইস রইলো, একে যখন আমি হিট দিচ্ছি, এখানে অ্যাপ্লাই করছি কি, হিট অ্যাপ্লাই করছি। তাহলে এখানে যখন হিট দেওয়া হচ্ছে, এই আইসটা কি গলা শুরু হয়ে যাচ্ছে। এই যে গলা শুরু হচ্ছে, মানে এই আইসটা কিন্তু আসছে প্রথমে ডাইরেক্ট কিন্তু বলছে না, এই -10° আইসটা কিন্তু আসছে 0°C আইসে। তাহলে প্রথমে মনে রাখতে হবে -10° আইসে হিট দিলে ডাইরেক্ট কিন্তু গলা শুরু হবে না, সবার আগে -10° আইস 0° আইসে এসে পৌঁছাবে। 0° আইসে পরিণত হলে তবে ও গলা শুরু হবে। এবং ততক্ষণ ও বলতে থাকবে যতক্ষণ না পুরো আইসটার টেম্পারেচার, মানে পুরো আইসটা গলে জল হচ্ছে, এবং জল হলে তবে ওর টেম্পারেচার 0 থেকে 1 হবে, তা নাহলে 0 থেকে যাবে। তার মানে কি বুঝলাম, যে যদি -10° বা কোনো মাইনাস এরকম কোনো টেম্পারেচারের আইস থাকে, সেই আইসটাকে হিট দিলে সেই আইসটা কিন্তু ডাইরেক্টলি গলবে না, হিট দেওয়া মাত্রই সে তার টেম্পারেচার বাড়তে মাইনাস থেকে বাড়তে 0 গিয়ে পৌঁছাবে, এবং 0 গিয়ে পৌঁছানোর পরে সেটা গলা শুরু করবে, এবং ততক্ষণ গলবে যতক্ষণ না পুরো আইসটা গলে জল হয়ে যাচ্ছে, এবং পুরো জল হলে তবে তার টেম্পারেচার বাড়বে। ঠিক আছে, এবারে যখন জল হয়ে গেল, টেম্পারেচার বাড়লো 1 2 3 5 করে বাড়তে 100 পর্যন্ত পৌঁছালো। তাহলে 100 গিয়ে যখন ও পৌঁছাবে, তখন ওর ভেপারাইজেশন হওয়া শুরু হবে, মানে ওটা বাষ্প হওয়া শুরু হবে। ঠিক আছে, এবারে ও 100 গিয়ে পৌঁছালো, তো ওর ভেপার হওয়া স্টার্ট হয়ে গেল। তাহলে এবারে যখন ও বাষ্প হওয়া শুরু করলো, দেখো এবারে যখন বাষ্প হওয়া শুরু করলো, ওর কিন্তু টেম্পারেচার 100 ফিক্সড হলো। এবারে 100 তে টেম্পারেচার ফিক্স রেখে ও পুরো জলটাকে বাষ্পে পরিণত করলো। এবার যখন জলটা বাষ্পে পরিণত হলো, তখন ও টেম্পারেচার বাড়া কমার গল্প আসে। তাহলে ওই যে টেম্পারেচার বাড়ছে, এবং ওই যে 100 জলটা যখন 100°C ভেপারে পরিণত হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি ভেপারাইজেশন। ওকে, এবারে তো ভেপারাইজেশন মানে গ্যাস হয়ে গেল। এবারে গ্যাস হওয়ার পরে কি, সেই গ্যাসটাকে ঠান্ডা করতে হবে। তাহলে সেই গ্যাসটাকে যদি ঠান্ডা করতে হয়, তাহলে ঠান্ডা করার জন্য কি লাগবে, তাকে কোন একটা ঠান্ডা জিনিসের সংস্পর্শে নিয়ে যেতে হবে। তাহলে ঠান্ডা জিনিসের সংস্পর্শে যখনই নিয়ে যাব, তখনই সেটা কি হবে, আস্তে আস্তে লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমি যদি ওকে ঠান্ডা জিনিসের সংস্পর্শে নিয়ে যাই, তখন কি হবে, আস্তে আস্তে ও জমা শুরু হবে, মানে ও জলে পরিণত হওয়া শুরু হবে। এবার যখন জিনিসটা জলে পরিণত হলো,
তখন সেটাকে জল থেকে আরো যদি ঠান্ডা করি সেটা আবার আইসে পরিণত হবে। তো এটা ছিল আমার ওই সাইকেলটা, ঠিক আছে? সাইকেলটা আবার স্ক্রিনশট নিয়ে নেবে, একটু দেখে গিয়ে হয়ে যাবে। এবার দেখা যাক মেল্টিং অর ফিউশন জিনিস। মেল্টিং কি? মেল্টিং হচ্ছে একটা প্রসেস যেখানে সলিড চেঞ্জ ইনটু লিকুইড পার্টিকেল টেম্পারেচার, যেটা বললাম আইসটাকে কি করছি ওয়াটারে করছি, সেটা হচ্ছে আমার মেল্টিং হলো। মেল্টিং পয়েন্ট কোনটা? ওই যে টেম্পারেচারে গলা শুরু হচ্ছে, যেমন আইস 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে, তাহলে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা তার মেল্টিং পয়েন্ট। সোডিয়াম ক্লোরাইড 800 ডিগ্রি সেন্টিগ্রেডে গলছে, আর আয়রন 1535 ডিগ্রি সেন্টিগ্রেডে গলছে, এগুলো হচ্ছে তার মেল্টিং পয়েন্ট। এবার ল্যাটেন্ট হিট জিনিসটা বুঝতে হবে। এই যে প্রসেসটা বললাম, যে আইসটা যখন 0 তে গিয়ে পৌঁছালো, -10 থেকে 0 তে গিয়ে পৌঁছালো, তারপরে ও গলা শুরু হবে, এবং ততক্ষণও টেম্পারেচার বাড়বে না যতক্ষণ না কমপ্লিট আইসটা গলে ওয়াটার হচ্ছে। তাহলে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে পৌঁছাচ্ছে, পৌঁছানোর পরে ও পুরোটা একই মানে আইসই থেকে যাচ্ছে যতক্ষণ না জলে পরিণত হচ্ছে। তাহলে এই জিনিসের জন্য যে হিট লাগছে সেই হিটটাকে বলছি ল্যাটেন্ট হিট। এখানে দুটো জিনিস মনে রাখার বিষয়, লিখে নাও খাতাতে, নোট করে নাও যে ল্যাটেন্ট হিট ফর চেঞ্জিং ice to water is 80 calorie per gram, 80 calorie per gram। তাহলে চেঞ্জ কোথায় করবি? ফ্রম আইস টু ওয়াটার, আইস থেকে ওয়াটারে চেঞ্জ করতে গেলে ল্যাটেন্ট হিট লাগে 80 ক্যালোরি পার গ্রাম। মানে 1 গ্রাম আইসকে গলিয়ে ওয়াটারে, 1 গ্রাম আইসকে গলিয়ে 1 গ্রাম ওয়াটারে কনভার্ট করার জন্য 80 ক্যালোরি ল্যাটেন্ট হিট লাগে। আর যদি 1 গ্রাম ওয়াটারকে ভেপার করে 1 গ্রাম ভেপারে যদি কনভার্ট করতে হয়, তাহলে সেখানে 537 গ্রাম ল্যাটেন্ট হিট লাগে। সো বলা হয় ল্যাটেন্ট হিট ফর ভেপারাইজেশন অফ ওয়াটার is 537 calorie per gram, আর ল্যাটেন্ট হিট ফর কুলিং ফর liquefaction of water is 80 calorie per gram। ওকে, বুঝলে? তাহলে ফর ভেপারাইজেশন হচ্ছে 537 calorie per gram, ফর liquefaction 80 calorie per gram। ওকে, এবার দেখো নেক্সট স্লাইড। বয়লিং। বয়লিং কি? বয়লিং হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার, এই 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 কথাটার উপর খেয়াল রাখে, একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার। এই টেম্পারেচারে যখন কোনো একটা জিনিসকে গরম করি, ফুটিয়ে যখন তাকে ভেপারে কনভার্ট করি, তখন সেটা হচ্ছে বয়লিং। বুঝা গেল? যেমন ওয়াটারের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার বয়েল হয়, সেজন্য বলছি ওয়াটার বয়েলস at 100 ডিগ্রি সেন্টিগ্রেড। At that temperature it changes from liquid state to the gas state. The temperature at which a liquid starts boiling at the atmospheric pressure is known as its boiling point. বুঝা গেল বয়লিং পয়েন্ট কি জিনিস? তাহলে বয়লিং পয়েন্ট হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার, যে টেম্পারেচারে কোনো একটা জিনিসকে হিট করলে জিনিসটা ভেপারে পরিণত হয়, তাকে বলি তার বয়লিং পয়েন্ট। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিলাম। ওয়াটারের জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লোরোফর্মে লাগে 62 ডিগ্রি সেন্টিগ্রেড, সালফিউরিক অ্যাসিডে 280 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো তোমার সিলেবাস। আচ্ছা, এবার হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। আগেই বলে দিয়েছি কত লাগে, 537 ক্যালোরি পার গ্রাম ফর ওয়াটার। মানে হচ্ছে এইটা জিনিস যে কোনো একটা জিনিসকে আমরা যখন ভেপারে পরিণত করব, তখন সেটা তার জন্য একটা হিট প্রয়োজন হবে, সেই হিটটাকে বলছি হিট এনার্জি লাগছে, সেই হিট এনার্জিটাকে বলছি তার ল্যাটেন্ট হিট। ফ্রিজিং। ফ্রিজিং কি জিনিস? ঠান্ডা করব, ঠান্ডা করে তাকে সলিড করছি। দ্য প্রসেস বাই এ লিকুইড কনভার্টস ইনটু সলিড ইজ কল্ড ফ্রিজিং অর সলিডিফিকেশন। এবারে বুঝতে হবে ইভাপোরেশন। অনেকের মধ্যে কনফিউশন হয় ইভাপোরেশন আর বয়লিং নিয়ে। তো ইভাপোরেশন হচ্ছে ধরলাম জল, ধরো আমাদের পুকুরে নদীর জলের উপরে যে স্তরটা আছে, সেখান থেকে যখন লিকুইডটা বাষ্প হয়ে উবে যাচ্ছে, তখন সেটাকে বলছি ইভাপোরেট হচ্ছে, তখন সেটা হচ্ছে আমার ইভাপোরেশন। তো ইভাপোরেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো টেম্পারেচার নির্দিষ্ট নয়। বয়লিং এর ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট সার্টেন টেম্পারেচার, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে, কিন্তু ইভাপোরেশনে কোনো কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে না। কারণ হচ্ছে ওই যে পুকুরের ওপরে জলটা ছিল, তার ক্ষেত্রে কখনোই আমি বলতে পারবো না যে আমার 100 ডিগ্রিতে ফিক্সড আছে। তাহলে যদি সেরকম হয়, তাহলে তো জলটা ফুটে ফুটে উবে চলে যাবে, পুকুরের জলই থাকবে না। সেজন্য ইভাপোরেশন প্রসেস হচ্ছে এটাই, the process where a liquid changes into vapor at any temperature below its boiling point. মনে রাখবে, below its boiling point is evaporation. Evaporation is a surface phenomena. Evaporation takes place at the surface of the liquid. Okay? Bas. Next, factors affecting evaporation. Evaporation কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে?
যেমন সারফেস এরিয়া, এই যে বললাম পুকুরের জলের উপরের তলটা, তাহলে পুকুরের জলের উপরের তলটার যদি ক্ষেত্রফলটা যদি অনেকটা বড় হয়, তার এরিয়াটা যদি বড় হয়, তার মানে কি এরিয়াটা বড় হয়ে যাওয়ার মানে হচ্ছে সেখানে অনেকটা বেশি পরিমাণ ইভাপোরেশন হবে, একসঙ্গে অনেকটা বেশি জল উবে যাবে। টেম্পারেচার অবশ্যই ডিপেন্ড করে, যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলেও সেখানে জল ইভাপোরেট হয়। হিউমিডিটির উপরে অবশ্যই ডিপেন্ড করছে। The rate of evaporation increase with decrease in humidity. বাতাসের হিউমিডিটি যদি কমে যায় তাহলে অবশ্যই ইভাপোরেশন বেড়ে যাবে। আমাদের ঘাম হয়, ঘাম হওয়ার পরে সেই ঘামটা কি উবে যায়, তাহলে জলে যখন হিউমিডিটি কম থাকে মনে হয় যেন আপনার শরীরে ঘাম দিচ্ছে না, ঘাম দিচ্ছে না মানে কি, মানে সেই ঘামটা উবে যায়। আর যখন হিউমিডিটি বেশি থাকে তখন মনে হয় যেন ঘেমে শরীরটা ভিজে গেল, তার মানে সেখানে কি হয়, সেখানে হিউমিডিটিটা বেশি থাকে, তাই ইভাপোরেট হতে পারে না, ফলে ঘামটা গায়ে থেকে যায়। বুঝে গেল? তাহলে কি, তাহলে হিউমিডিটি যদি কম হয় তাহলে সেখানে তার ইভাপোরেশনটা বেশি হবে। যেমন টেম্পারেচার বেশি হলে ইভাপোরেশন বেশি হয়। The rate of evaporation increase with an increase of temperature. টেম্পারেচার ইনক্রিজ হলে ইভাপোরেশন বেশি হয়, আর আমরা জানি টেম্পারেচার বেশি হয়ে যাওয়া মানে তার হিউমিডিটিটা কম হয়ে যাওয়া সেই জায়গাটা, ফলে আমাদের গরম করবে, তাহলে সেখানে কি হবে, রেট অফ ইভাপোরেশন ইনক্রিজ হবে। এবারে উইন্ডের উপরে ডিপেন্ড করে, যেমন রেট অফ ইভাপোরেশন ইনক্রিজ উইথ অ্যান ইনক্রিজ ইন উইন্ড স্পিড। যদি বাতাসের বেগ যদি বেড়ে যায়, তাহলে বাতাসের বেগ বেড়ে যাওয়া মানে কি, মানে জলাশয়ের উপরের তলে, জলাশয়ের উপরে যে বায়ুটা আছে বায়ুটা খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে, তাহলে বায়ুটা যদি তাড়াতাড়ি সরে যায় তাহলে কি হবে, তাহলে টেম্পারেচারটা আবার আগের মতো জায়গায় ফিরে আসবে, মানে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে, আর টেম্পারেচার বাড়তে থাকবে মানে জল ইভাপোরেট হতে থাকবে। বুঝা গেল? সেই জন্যই বলে যে জামা কাপড় মানে যখন খুব জোরে হাওয়া দেয় তখন তাড়াতাড়ি শুকায়। ওই জন্যই আমরা ধরো জামা কাপড় কাচলাম দিনের বেলায়, শুকালো না, রাত্রিবেলা ফ্যানের তলায় দিয়ে দিলাম, তো ফ্যানের তলায় যে হাওয়াটা দিল, হাওয়াটা দেওয়ার ফলে কি হলো, হাওয়াটা দূরে আস্তে আস্তে দূরে ধরে থাকলো, তার ফলে টেম্পারেচারটা মেনটেন করলো এবং ইভাপোরেট হতে থাকলো। ঠিক আছে? এবার নেক্সট, ইভাপোরেশনের জন্য অবশ্যই ঠান্ডা হবে। আমাদের হাতের উপরে যদি একটু স্পিড পড়ে যায় এবং সেই স্পিডটা কি হয়, তাহলে হাতটা ঠান্ডা হয়ে যায়। কেন হাতটা ঠান্ডা হয়? কারণ যে স্পিড বলতে এখানে মানে ওই ডাক্তারের ফর্মুলা ইউজ করা হয়, হোমিওপ্যাথিক ওষুধে দেয়, এই ধরনের যে স্পিড, সেই স্পিড যদি হাতের উপর পড়ে হাত ঠান্ডা হয়ে যায়। কেন হাত ঠান্ডা হয়? কারণ স্পিডটা হাতে পড়ার পরে খুব তাড়াতাড়ি সেটা ইভাপোরেট হয়ে যায়, আর ও যখন ইভাপোরেট হয়ে যায় তাহলে সেই জায়গাটা কি করে, সেই জায়গাটার মধ্যে বায়ুটাকে যে বাষ্পটা আছে সেটাকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে যাওয়ার ফলে সেই জায়গাটাও ঠান্ডা হয়ে যায়। সেজন্যই বলছি ইভাপোরেশন বা কুলিং। এবারে বয়লিং ইভাপোরেশনের ডিফারেন্স। বয়লিং কি, র‍্যাপিড প্রসেস, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছালো, জল বাষ্প হওয়া শুরু হয়ে গেল, কিন্তু ইভাপোরেশন আস্তে আস্তে হয়। আচ্ছা, বয়লিং টেকস প্লেস এট দ্য এন্টায়ার মাস অফ দ্য লিকুইড, একসঙ্গে সব লিকুইডটা মানে পুরো লিকুইডের মাসটা নিয়ে হবে, আর এটা কোথায় হবে, অনলি সারফেসে হবে। সেই জন্যই পুকুরের জলের উপরের তলটা থাকে গরম, কিন্তু যখন জল নেমে পড়বে নিচেটা কিন্তু ঠান্ডা থাকে, এটা তার কারণ। কিন্তু যখন বাটির মধ্যে জল ফোটাবো তখন জলের উপরটা যতটা গরম থাকবে জলের নিচের অতটা গরম থাকবে। এবার হচ্ছে ইট টেকস প্লেস অ্যাট স্পেসিফিক টেম্পারেচার কল্ড দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য লিকুইড। এটা নির্দিষ্ট টেম্পারেচারে হয়, কিন্তু ইভাপোরেশন যে কোনো টেম্পারেচারে হতে পারে। আর একটা জিনিস লাস্ট দেখো, টেম্পারেচার অফ দ্য লিকুইড রিমেন্স কনস্ট্যান্ট ডিউরিং বয়লিং প্রসেস। এক জিনিসকে বারবার জোর দেওয়া হচ্ছে যে টেম্পারেচারটা একদম ফিক্সড থাকবে যতক্ষণ না পুরো জলটা বাষ্প হচ্ছে, কিন্তু ইভাপোরেশন এটা হয় না, ইট কজ কুলিং, এটা আস্তে আস্তে অবজেক্টটাকে ঠান্ডা করে। সাবস্টেন্স বিকামস কুল ডিউ টু ইভাপোরেশন। ইভাপোরেশন যত হতে থাকবে সাবস্টেন্স তত আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। ওকে, এবার দেখো কনডেনসেশন। কনডেনসেশন কি, এই যে বাষ্পটা তৈরি হলো, এই বাষ্পটা যখন লিকুইডে চেঞ্জ হয় তখন তার প্রসেসকে বলবো কনডেনসেশন। দুধ ফুটছে, দুধ ফোটার সময় যদি একটা ফ্রিজ থেকে কোন একটা ম্যাটেরিয়াল দুধটা ফুটছে, দুধের ঢাকনাটাকে ফ্রিজের মধ্যে ঢুকে 5 মিনিট রাখলে, এবার ওই ফুটন্ত দুধটার মাথায় যদি ঠান্ডা দুধের ঢাকনাটাকে রাখি তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাবে ঢাকনাটার নিচে ছোট ছোট জলের বিন্দু জমে গেছে। তার মানে কি, তার মানে ওই যে ফুটন্ত দুধ থেকে যে বাষ্পটা বেরোচ্ছে, গরম বাষ্পটা, ওই গরম বাষ্পটা যখনই ঠান্ডা ঢাকনার সংস্পর্শে আসছে তখন সেটা জলে পরিণত হচ্ছে। দ্যাটস কল্ড কনডেনসেশন। The process where vapor changes to a liquid is called condensation. Sublimation কি, the process where a solid on heating directly changes into gas. তার মানে এমন কিছু সলিড আছে
এটা সলিড থেকে হয়। এমন কিছু সলিড আছে যেগুলোর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা খুব কম হয়, যে কারণে তাদেরকে হালকা পরিমাণ টেম্পারেচার দিলেই সেটা সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়, মাঝে লিকুইড স্টেটটা আসে না, তাকে বলছি সাবলিমেশন। এক্সাম্পল কি, একদম বেস্ট এক্সাম্পল আমরা ইউজ করি কর্পূর, ন্যাপথালিন। ন্যাপথালিনকে রেখে দিলে ও নিজে নিজে আস্তে আস্তে ছোট হয়ে যায়, তার মানে কি, তার মানে ওটা বাষ্প হয়ে উঠে যাচ্ছে। কর্পূরও তাই। আরো বলতে পারি সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড, এই জিনিসগুলোকে বলছি সাবলিমেশন। ওকে, তাহলে দ্য প্রসেস হোয়ার এ সলিড অন হিটিং ডাইরেক্টলি চেঞ্জ ইনটু গ্যাস উইদাউট চেঞ্জিং ইটস লিকুইড। আবার সেরকম যদি উল্টো দিক থেকে আসি, এই গ্যাস অন কুলিং, একটা গ্যাসকে যখন ঠান্ডা করছি তখন ওটা ডাইরেক্টলি সলিড হয়ে যাচ্ছে উইদাউট চেঞ্জিং ইটস লিকুইড, ইজ কল্ড সাবলিমেশন। তার মানে কি, তার মানে যখন গ্যাস থেকে ডাইরেক্ট হচ্ছে সলিড থেকে ডাইরেক্ট হচ্ছে গ্যাস, আবার গ্যাস থেকে ডাইরেক্ট হচ্ছে সলিড, এই যে প্রসেস, এই প্রসেসটাকে সাবলিমেশন। এবারে লিকুইফিকেশন প্রসেস। গ্যাস ইজ লিকুইফাইড বাই অ্যাপ্লাইং হাই প্রেসার এন্ড রিডিউসিং দ্য টেম্পারেচার। যদি প্রেসার বাড়াই তাহলে টেম্পারেচার সবসময় কমতে থাকে। এটা করতে থেকে ভাই পিভিসি 180 থেকে আসে। A gas is liquefied by applying high pressure and reducing the temperature. আস্তে আস্তে প্রেসারটাকে খুব বাড়াই এবং টেম্পারেচারটাকে যদি কমাতে থাকি তখন একটা গ্যাস তাকে লিকুইডে পরিণত করা যায়। এই এক্সাম্পল পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম গ্যাস is liquefied by applying high pressure and reducing the temperature. So liquefied petroleum gas LPG তৈরি হয়। This principle used in liquefaction of air to separate the components of air. ধরো এয়ারের মধ্যে অনেক রকমের ধুলো বালি সব মিশে থাকে, তাহলে সেখান থেকে যদি এয়ারটাকে আলাদা করতে হয় তাহলে কি, তাহলে যদি সেটাকে ওরকম ঠান্ডা জিনিসের সংস্পর্শে নিয়ে আসি তাহলে যে জলের বিন্দুগুলো তৈরি হবে সেই জলের বিন্দুগুলোর মধ্যে ধুলোটাও তো জমে থাকবে। তাহলে সেরকম ভাবে যদি না করে আমরা যদি তাকে খুব হাই প্রেসার দিই আর যদি টেম্পারেচার লো করে দিই তখন দেখতে পাবো জিনিসটা, গ্যাসটা লিকুইফাইড হয়ে যাচ্ছে, হয়ে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের জিনিসগুলো বলছি আমরা লিকুইফিকেশন প্রসেস। ওকে, কমপ্লিট। আচ্ছা, প্রথমে দিকে কয়েকটা স্লাইড ছিল, এই স্লাইডটা স্ক্রিনশট নিয়ে নাও, আমাদের দেখানোর সময় একটু অসুবিধা হয়েছিল। আচ্ছা, নেক্সট আরেকটা স্লাইড, এর আগেরটা, এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, ডেফিনেশন গুলো কিন্তু এখানে যেগুলো দেয়া আছে ওইগুলো লিখলে এক্সামে এনাফ, আর এর বাইরে এক্সামে কি কিছু আসবে না। এই এখানে পুরো ডিফারেন্সটা করা আছে এক জায়গাতে, এইগুলো সব স্ক্রিনশট নিয়ে নাও। এইগুলো ফিজিক্যাল ক্লাসিফিকেশনটাও তুলে নাও। নেক্সট ক্লাসিফিকেশন অফ ম্যাটার, এখানে অনলি ফিজিক্যাল ক্লাসিফিকেশনটা তোমাদের সিলেবাস। আচ্ছা, কম্পোজিশন এগুলো ঠিক আছে, হয়ে গেছে, বাস কমপ্লিট। ওকে।